আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারের দর্শন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তোমরা ভেনচিত্র শিখতে চাও, মানে বিভিন্ন বাক্য তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, সেগুলোকে কিভাবে বচন করবে, সেই বচনকে কিভাবে বুলিয় ভাষ্য করে কিভাবে তার ভেনচিত্র করবে, তার পুরো আলোচনা আমি খুবই সংক্ষেপে করতে চলেছি এই ভিডিওতে। তো তার জন্য আমি তোমাদের বলবো এই ভিডিওটা না টেনে তোমরা পুরো ক্লাসটা আমি এই যে বোর্ডে লিখে রেখেছি সেটা আমি তোমাদের খুবই সুন্দর করে বুঝিয়ে দেব। তো তোমরা এই ক্লাসটা বা ভিডিওটা সুন্দর করে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে ভেনচিত্র খুবই সহজেই কিভাবে তোমরা বুঝে যাচ্ছ। তোমাদের মানে মাথায় রাখতে হবে কি, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে নিচের বাক্যগুলিকে বুলিয় ভাষ্যে প্রকাশ করে ভেনচিত্র করো। তুমি যখনই ভেনচিত্র করতে যাবে তখনই তিনটে বিষয় মাথায় রাখবে। একজন হলো অ্যারিস্টটল, একজন যুক্তিবিজ্ঞানের নাম তোমাকে মাথায় রাখতে হবে, একজন জর্জ বুল, আর একজন হলো ভেন মানে জন ভেন। তোমাদের এক নজরে এই ছকটা শুধু একবার যদি মাথায় তোমরা ভরে নাও, তাহলে ভেনচিত্র বা বুলিয় ভাষ্য সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা ভবিষ্যতে হবে না। আমি তোমাদের বলবো এই ছকটা দেখার আগে আমি ভেনচিত্র ওপরে মানে এই তৃতীয় অধ্যায়ের ওপরে তোমাদের অলরেডি দুটো ক্লাস দিয়ে দিয়েছি। এইটা হবে তোমার পার্ট 3। এই পার্ট 3-তে আমি ভেনচিত্রের ওপরে একটা তোমাদের ছক নিয়েছি। এই ছকটা এক নজরে একবার তোমরা দেখে নাও। সর্বপ্রথমে তোমাদের ধারণা অর্জন করতে হবে, বা অলরেডি তোমরা অনেকেই জানো কি আমাদের অ্যারিস্টটলীয় বচন কিন্তু চারখানা। দেখেছো আমি একটা এখানে ছক করেছি, একটা টেবিল বানিয়েছি আমি কয়েকটা। এখানে দেখতে পাচ্ছ বচন এ, ই, আই, ও, এই সম্পর্কে আশা রাখছি তোমাদের ধারণা আছে। এই চারখানা বচন সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন অ্যারিস্টটল, ওই জন্য এগুলোকে বলা হয় অ্যারিস্টটলীয় বচন। তোমাদের কিন্তু লিখে নিতে হবে। তারপরে এই বচনের একটা আকার দিয়েছেন, আমি লিখে দিয়েছি এই ঘরটাতে বচনের আকার। তোমার এ বচনের আকার হলো সকল এস হয় পি, শুধু এইটা মনে রাখো। এটা আমি কেন হলো তোমাকে আমি পরে বুঝাচ্ছি। ই বচনের আকার কোনো এস নয় পি, এটা আকার। আই বচনের আকার হবে কোনো কোনো এস হয় পি। ও বচনের আকার কোনো কোনো এস নয় পি। পরে এইটা আর এই নিচের যে দুটো অংশ আছে এ বচনের আর ও বচনের, এটা আমি যাব যখন বুলিয় ভাষ্য করব। আমি তোমাদের বলবো তাহলে অ্যারিস্টটলীয় যে চারখানা বচন, সেই চারখানা বচনের তোমরা যে আকারগুলো পাচ্ছ সেইগুলো সুন্দর করে আগে বোঝো। তাহলে বচন হয়ে গেল অ্যারিস্টটলীয় বচন, চারখানা নিরপেক্ষ বচনের আকার হয়ে গেল। তাহলে অ্যারিস্টটলের কাছ থেকে আমরা চারখানা নিরপেক্ষ বচন সম্পর্কে ধারণা অর্জন করলাম, বচনের আকার আমরা বুঝলাম। এবার সেই অ্যারিস্টটলীয় বচনগুলোকে বা তার আকারগুলোকে জর্জ বুল মানে নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল তিনি কিন্তু ওই চারখানা বচনকে বুলিয় ভাষ্যে প্রকাশ করেছেন। তোমরা দেখো এ বচনের আকার সকল এস হয় পি। এখানে এস একটা শ্রেণী, পি একটা শ্রেণী, দেখেছো তো এস আর পি। কিন্তু তোমরা ভালো করে জানো, আমি বলেছিলাম আগের টপিকে এই ভেনচিত্র বা বুলিয় ভাষ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে তোমাদেরকে কিন্তু তিনটে বিষয় বা টপিকের ওপরে বেশি ধ্যান দিতে হবে। এক নম্বর পরিপূরক শ্রেণী, দ্বিতীয় নম্বর হলো শূন্য শ্রেণী, আর তৃতীয় নম্বর হলো অশূন্য শ্রেণী। এই সম্পর্কে আমি কিন্তু অলরেডি আগে পার্ট 1 আর পার্ট 2-তে তোমাদের বলে দিয়েছি, বা দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তোমরা একবার দেখে নেবে যদি অসুবিধা হয়। এখানে দেখো জর্জ বুল নিরপেক্ষ বচন থেকে কিভাবে বুলিয় ভাষ্য নিয়ে আসলেন। যেমন এস পি, এখানে এস পি ঠিক আছে, এখানে তোমার হয় আছে, কিন্তু হয় থাকলে তো অশূন্য হয়, কিন্তু এখানে অশূন্য হলে তো নট ইকুয়াল টু হতো, হ্যাঁ, কিন্তু এখানে ইকুয়াল টু আছে। এই কারণেই কি জর্জ বুল যখন এ বচনের নিরপেক্ষ বচনের
মানে পেয়েছেন, সেই নিরপেক্ষ বচনকে তিনি কিন্তু বিবর্তন করেছেন। তাহলে এ বচনের বিবর্তন আমরা জানি ই বচন হয়, তোমরা দেখেছো, সেটাকে বিবর্তন করে আমরা পেয়েছি কোনো এস নয় অপি। এই পি শ্রেণীটা কিন্তু পরিপূরক শ্রেণী হয়ে গেল। তোমরা জানো বিবর্তনে বিদেহের বিরুদ্ধ পদ হয়, তাহলে কোনো এস নয় অপি, এই যে আমি বলে দিলাম এইখান থেকে এইটা বিবর্তনের সাহায্যে পেয়েছে। তাহলে জজবুল এ বচনের বুলিয় ভাষ্য তৈরি করতে গিয়ে এ বচনকে বিবর্তন করেছে। এবার বিবর্তন করার পরে আমি বিবর্তন থেকে কিন্তু বুলিয় ভাষ্যটা তোমাদের দেখাচ্ছি, কেননা জর্জ বুল এ বচনকে সরাসরি বুলিয় ভাষ্য করেননি, এ বচনকে বিবর্তন করে, এই বিবর্তন করার পরে যে আকারটা পেয়েছেন, যে শ্রেণী পেয়েছেন, সেই শ্রেণীর কিন্তু বুলিয় ভাষ্য করেছে। দেখো এস এস পিটা কিন্তু পরিপূরক শ্রেণী, আর পি যেহেতু অদ পরে হাইফেন আছে, পি পরিপূরক শ্রেণী, ওই জন্য পি এখানে হয়ে গেল, আর অর জন্য এটা বার হয়ে গেল। তাহলে এইটার পরিপূরক শ্রেণী কি হলো, এস পি বার ইকুয়াল টু 0। খুবই ঠান্ডা মস্তিষ্কে তোমাদের ব্যাপারটা বুঝতে হবে। হাজার হাজার প্রশ্ন মানে মুখস্থ করে ওই সাজেশনের পেছনে ছুটে বিভিন্ন রকমের বই, বিভিন্ন রকমের সাজেশন, বিভিন্ন রকমের ইউটিউব ঘাটাঘাটি করে কোনো লাভ হবে না। আমি তোমাদের বলছি, তোমরা যথেষ্ট জ্ঞানী, হ্যাঁ, তোমরা যথেষ্ট বোঝো, তোমাদের সেই বুদ্ধি দিয়ে একটু এই ছকটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এ বচনের আকার হলো এইটা, আর এই আকারটাকে বিবর্তন করে জর্জ বুল বুলিয় ভাষ্য কি পেয়ে গেল, এস পি ইকুয়াল টু 0। এই যে 9 আছে মানে 0, এই এস পি ইকুয়াল টু 0 এই বুলিয় ভাষ্যটাকে জন ভেন আবার ভেন চিত্র করছে। কত মজার জিনিস দেখো। প্রথমে অ্যারিস্টটল আমাদের নিরপেক্ষ বচন সম্পর্কে ধারণা দিলেন, তারপরে আকার সম্পর্কে দিলেন, সেই আকারটাকে বিবর্তন করে জর্জ বুল বুলিয় ভাষ্য আমাদেরকে বার করে দেখালো। সেই বুলিয় ভাষ্যকে আবার কিন্তু জন ভেন মানে ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করছে। দেখো ভেন চিত্রটা যখনই এ বচন হবে, আমি তোমাদের বলছি না কি যে বাক্যটা পরীক্ষাতে আমি তোমাদের বোঝাবো সেটাই থাকবে, তোমাদের পরীক্ষাতে যে কোনো বাক্য থাকতে পারে, সেই বাক্যগুলো নিশ্চয়ই 4খানা বচনের মধ্যে হবে। আর যদি এ বচন হয়ে যায় তাহলে ভেন চিত্র কিন্তু এই রকমই হবে। সেক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে পরিপূরক শ্রেণীর জন্য, নইলে কিন্তু এই রকমই হবে। তাহলে এসের জন্য একটা বৃত্ত আমি নিয়েছি, তোমাদেরকে আগের দিন আমি বৃত্ত শিখিয়েছিলাম কেমন করে এক বৃত্ত বা পরস্পরচ্ছেদী বৃত্ত হয়, এগুলো সব পরস্পরচ্ছেদী বৃত্ত। এটা এস একটা শ্রেণী আর এটা একটা পি একটা শ্রেণী। জন ভেন দুটো শ্রেণীর জন্য পরপর দুটো বৃত্ত এঁকেছেন একে অপরকে স্পর্শ করে, 3টে ঘর তৈরি হয়ে যাবে। প্রতিটা ঘরে তোমাকে এসপি 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 দিতে হবে। আমি আগের ক্লাসে বলেছি, আমি এইখানে এবার এ বচনেরটা তোমাদের সুন্দর করে বুঝাচ্ছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এস এর, তাহলে কার নয়, পীর নয়, ওই জন্য পীর মাথাতে একটা বার। এই ঘরটা দুজনেরই, ওই জন্য কারো মাথাতে বার হবে না। এই ঘরটা কার, পীর, ওই জন্য এস এর মাথাতে বার। এটা তোমরা বুঝতে পারছো। প্রতিটা ঘরই কিন্তু এইরকমই হবে, হ্যাঁ, মানে এই ঘরটা কার, দেখো এইটা আমি পরে বুঝাচ্ছি। এই ঘরটা কার, এস এর, পীর মাথাতে বার। এই ঘরটা কার, দুজনেরই, কারো মাথাতে বার নয়। এই ঘরটা কার, এস মানে পীর, তাহলে এস এর মাথাতে বার। ওই একই সিস্টেম, এটার পীর ঘর নয়, এটা দুজনেরই, এটা এস এর ঘর নয়। এটা কার, এস এর, পীর নয়, এটা দুজনেরই, এটা কার, এস এর নয়। এস এর নয়, বার মানে হলো অ, মানে অ এস মানে এস এর নয়। এটা কমন জিনিস, দুটো শ্রেণী হলে এইগুলো কমন জিনিস। প্রতিটা বচনে যদি দুটো শ্রেণী থাকে তাহলে কিন্তু এই দুটো বৃত্ত লিখে, এটা কিন্তু কমন জিনিস, দুটো বৃত্ত করব, প্রতিটা ঘরে এসপি এসপি আর বাইরে একটা এস একটা পি দিয়ে দেব। এখন আমি তোমাদের শিখাবো এই যখনই আমাদের এ বচন হবে তখন যদি বুলিয় ভাষ্যটা এইরকম হয় তাহলে কোন ঘরটা চিত্রায়িত হবে। এস পি বার, এবার দেখো তো এ বচনকে যদি আমরা ভেন চিত্রে প্রকাশ করি তাহলে এই বুলিয় ভাষ্য দেখে করব আমরা। তাহলে এস পি বার বলো তো, এই 3টে ঘরের মধ্যে এস পি বার কোন ঘরে আছে, এই প্রথম ঘরটাতে এস পি বার। এটা কিন্তু নয়, এটাও কিন্তু নয়। তাহলে ইকুয়াল টু, তোমাদেরকে আগের দিনও বলে দিয়েছিলাম, ইকুয়াল টু যদি হয়ে যায় তাহলে ছায়া হবে, আর নট ইকুয়াল টু যদি হয় তাহলে ক্রস হবে।
ইকুয়াল টু আছে, তাহলে আমি ছায়াবৃত্ত করব তিনটে ঘরের মধ্যে। কোনটাতে ছায়াবৃত্ত হবে? এই বুলিয় ভাষ্যটা যার যে ঘরের সঙ্গে ম্যাচ করবে এসপি বার মানে এই ঘরটা, তাহলে এই ঘরটাতে আমি ছায়া করব। লক্ষ্য রাখবে যাতে বারের ওপর দিয়ে তোমার না যায় এই দাগটা, আর যাতে না বেরোয়। তাহলে যখনই এ বচন হবে এই বুলিয় ভাষ্য এটা হবে, আর এই বুলিয় ভাষ্যটা এই দুটো বৃত্ততে, হ্যাঁ, তিনটে ঘর তৈরি হয়েছে, আর তিনটে ঘরের মধ্যে এই বুলিয় ভাষ্যটা যে ঘরে ম্যাচ করবে তোমাকে কিন্তু সেই ঘরটা চিত্রায়িত করতে হবে। এটা হলো এ বচনের বুলিয় ভাষ্য, বুলিয় ভাষ্যের ভেন চিত্র। এটা মাথায় রেখে দাও। দ্বিতীয় বচন ই বচন, ই বচনের কোনো বিবর্তন তিনি করেননি, মানে জর্জ বুল সরাসরি বুলিয় ভাষ্য, এস একটা পি একটা নয় আছে মানে শূন্য শ্রেণী, এসপি ইকুয়াল টু 0। এই এসপি ইকুয়াল টু যদি 0 থাকে তাহলে আমরা কিভাবে চিত্রায়িত করব? একই সেম আমি বসিয়ে দিয়েছি আগে তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ এসপি প্রথম ঘরে ম্যাচ করে না, এসপি বার আছে, এটা তো হবে না। এসপি সিম্পল এসপি মানে দুটোই হবে মূল শ্রেণী, এস আর পি, এই এস আর পি, এটা কিন্তু এস বার আছে, তাহলে এস আর পি ইকুয়াল টু 0, ইকুয়াল থাকলে ছায়া কোনটাতে? এস আর পি, এইটা ওপর দিয়ে চলে যাবে, কোনো ব্যাপার নেই। খুবই ইজি জিনিস, খুবই সোজা জিনিস। এরকমভাবে দেখো তোমরা আই বচন পেয়ে যাচ্ছ, কোনো এস হয় পি, এটারও জর্জ বুল বিবর্তন করে বুলিয় ভাষ্য তিনি করেননি, তিনি সিম্পল দুটো শ্রেণী নিয়েছেন, হ্যাঁ, মূল শ্রেণীকেই এসপি হয় আছে মানে অশূন্য শ্রেণী, এসপি নট ইকুয়াল টু 0। আমি বুলিয় ভাষ্যগুলো আগের ক্লাসে বলে দিয়েছি, তবুও তোমাদের আমি এখানে একটা এক নজরে এই ছকের সাহায্যে তোমাদের বোঝালাম, যাতে ভবিষ্যতে তোমাদের কোনো প্রবলেম নেই হয় না। এই ছকটা যদি তোমরা বুঝতে পারো ভালো করে বা লিখে নাও, তোমাদের ভেন চিত্র করতে একটুও প্রবলেম হবে না। তাহলে এসপি আমরা যদি এটা চিত্রায়িত করব তাহলে কোনটাকে করব? সিম্পল এসপি মানে এই ঘরটা, কিন্তু এখানে নট ইকুয়াল টু আছে স্টুডেন্ট আমার, তাহলে এখানে ক্রস হয়ে যাবে, ঠিক এই নিচে একটা ক্রস দিয়ে দেবে, ওপরে নয়। এটা চিত্রায়িত হয়ে গেল, খুবই সোজা জিনিস। ও বচন কোনো এস নয় পি, জর্জ বুল কোনো এস নয় পি এই ও বচনকে বুলিয় ভাষ্য বার করতে গিয়ে তিনি কিন্তু ও বচনের বিবর্তন করেছেন। তোমরা জানো ও বচনকে বিবর্তন করলে আমরা আই বচন পাই, আর আই বচনের বিধেয়ের বিরুদ্ধ পদ হয়। কোনো এস হয় অপি মানে ও বচনের, মানে যখনই আমরা বিবর্তন করতে যাব আস্তেরায় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ হয়। এই যে এটা বিধেয় বিরুদ্ধ পদ হয়ে গেছে, এস মূল শ্রেণী থেকে গেছে, বিধেয় পি শ্রেণী বিরুদ্ধ শ্রেণী হয়ে মানে পরিপূরক শ্রেণী এখানে হয়ে গেছে। তাহলে এখানে এস থেকে গেল, আর পি মানে পির মাথাতে বার হয়ে গেল, আর হয় মানে হলো অশূন্য শ্রেণী। তাহলে এস পি বার কোন ঘরটা হচ্ছে? এস পি বার মানে এই ঘরটা, এইটাও নয় এটাও নয়, আর নট ইকুয়াল টু মানে বুঝতে পারছো ক্রস হবে এই ঘরটাতে। ভেন চিত্র নিয়ে অত ভয়ের কিছু নেই, মস্তিষ্ক ঠান্ডা রাখো, নিজের মনের মধ্যে একটা আগ্রহ তৈরি করো, আমাকে শিখতে হবে। ভিডিওর প্রতি, বইয়ের প্রতি, স্কুলে গিয়ে ক্লাসের প্রতি, এমনকি বিভিন্ন ছাত্র বা ছাত্রী যারা বিভিন্ন জায়গায় নিজের এলাকায় যারা টিউশন পড়ে, সেই স্যার যখন তোমাদের বোঝাবে নিশ্চয় সেই স্যারেরও ক্লাসের প্রতি তোমরা ধ্যান দাও। সত্যি কথা বলতে গেলে এখনকার যা প্রজন্ম তোমরা আছো, অনেক সময় তোমরা আকৃষ্ট হয়ে যায় মোবাইলের প্রতি, একটু আড্ডা মারতে এই রকম, কিন্তু দিন দিন আমি চাইছি এই যে পড়াশোনার প্রতি যে তোমাদের মানে ন্যাক, সেটা কিন্তু কমে যাচ্ছে। প্রিয় স্টুডেন্ট, তোমরা যেমন মোবাইলের প্রতি গুরুত্ব দিচ্ছ, বিভিন্ন রকমের গেমের প্রতি তোমরা গুরুত্ব দিচ্ছ, সেই গুরুত্বটা একটু নিজের কথা ভাবো তো। সেই গুরুত্বগুলোকে অ্যাভয়েড করে তোমরা যদি পড়াশোনার প্রতি গুরুত্ব দাও, তোমরা যে কোনো প্ল্যাটফর্মে, সেটা ইউটিউব হোক, তোমাদের প্রিয় স্যার সেই টিউশন স্যার হোক, বা স্কুলে হোক, তোমরা কিন্তু ভেন চিত্র শিখে যাবে। তাহলে তোমাদের ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে এই এক নজরে আমি তোমাদের সবাইকে বলবো এই টপিকটা, এই ছকটা তোমরা লিখে নাও। তাহলে আগামীতে আমি তোমাদের বিভিন্ন বাক্যকে বচনে রূপান্তরিত করে সেগুলোর বুলিয় ভাষ্য করে পরিপূরক শ্রেণী অনুযায়ী বিভিন্ন সময় এ বচন, ই বচন, আই বচন কিংবা ও বচনের ভেন চিত্র পরিবর্তন হতে পারে। আগামী দিনে আগামী ভিডিওতে আগামী ক্লাসে তোমাদের জন্য আমি সেই প্র্যাকটিস নিয়ে আসব। তো প্রিয় স্টুডেন্ট, আমার এই ছকটা, আমার এই ক্লাসটা বা আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে
প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের জানাও, তাদেরও আমার এই ক্লাসগুলো মানে দেখার সুযোগ করে দাও। আমার এই চ্যানেলের তোমরা পাশে থাকো, আর সবাইকে বলো বা নিজেও আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তোমাদের কোনো কিছু জানতে ইচ্ছা জাগে তোমরা প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ভিডিওতে।